আমাদের জেনারেশনটা দাদা দাদি হয়ে গেলে তখন এডুকেশন সিস্টেমটা চেঞ্জ হবে। যারা এইচএসসি পাস করবে তাদের স্ট্যান্ডার্ড নাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ক্লাস 7 এর। ফেমাস কিছু কোচিংস আসে, নাম না বলি, সবাই জানে, যাদের পোস্টার রাস্তায় বেরোলেই দেখা যায়। আমি ক্লাস 9 থাকতে আমি 5,500 টাকা দিয়ে জার্সি স্পন্সর করছিলাম আমার স্কুলের ফুটবল টিমের জন্য। আমি নর্মালি বই খুলে পড়তে আর স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। আমার মনে হচ্ছে আচ্ছা এই টপিকের একটা ভিডিও দেখে আমাকে পড়া শেষে চাকরি করতেই হবে, এইটাই আমার পড়াশোনার গোল। আমার যেটা মনে হয় যে চাকরি অবশ্যই আছে, মানুষের কর্মসংস্থান অবশ্যই আছে, কিন্তু মানুষজন সেটার জন্য কোয়ালিফাইড হতে পারতেছে না। এই জায়গায় আসলে আমার কিছু অভিযোগ আছে, খুব বড় ধরনের অভিযোগ। ওয়েলকাম টু স্ট্রেঞ্জার্স পডকাস্ট, একটি এক্সপেরিমেন্টাল পডকাস্ট সিরিজ। আমাদের হোস্ট হচ্ছেন মুশফিক তালুকদার নিলয়, একজন সোশ্যাল এন্টারপ্রেনিয়র, টেক এনথুজিয়াস্ট আর ইউথ বিল্ড আপ কমিউনিটির ফাউন্ডার। আর আমাদের সাথে আছেন একজন অসাধারণ মানুষ, মেরাব্বি হাসান সিয়াম, যিনি ইউথ বিল্ড আপ কমিউনিটির অপারেশনস অ্যান্ড প্রজেক্টস লিড। তিনি তরুণদের নিয়ে বেশ কিছু কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি ইউথ মেন্টাল হেলথ নিয়েও কাজ করছেন। আজকের এপিসোডটি একেবারেই ক্যাজুয়াল। আমরা কথা বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমাদের অভিজ্ঞতা ও মতামত, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে তৈরি হচ্ছে তার কিছু ফ্যাক্টফুল আর গুরুত্বপূর্ণ দিক নিয়ে। এই এপিসোডে কোনো ভুল তথ্য বা অসঙ্গতি থেকে থাকলে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ অবশ্যই আমাদের জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আড্ডা। তো আমাদের যে অবস্থাটা বা আমাদের এখন যে বিষয়টা ট্রেন্ডিং চলতেছে সেইটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে অনেক জায়গায় অনেক কথাবার্তা। আগে যেরকম মানুষজন একদম বায়াসড ছিল, তো আস্তে ধীরে মানুষজন এই ক্ষেত্রে একটু একটু তাদের টনক নড়তেছে যে আমাদের আসলেই এই এডুকেশন সিস্টেমে অনেক লুপহোলস আছে। যেরকম কয়দিন আগে একটা নিউজ বের হইলো যে আমাদের যারা এইচএসসি পাস করবে তাদের স্ট্যান্ডার্ড নাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ক্লাস 7 এর। কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তুলনায় বেশি খাটে, বেশি পড়াশোনা করে। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের টেকনিক খারাপ বা আমাদের এনভায়রনমেন্টটা খারাপ। পড়াশোনার ক্ষেত্রে আমরা বেশি কঠিনভাবে শিখি। তো এই দিক থেকে আমাদের আর কি একটা জেনারেশন চলে আসতেছে, জেনারেশনের পরে জেনারেশন এরকম চলে আসতেছে। আর এই জেনারেশন থেকে জেনারেশন সবার মাথায় একটা আর কি চিপ বিল্ট আছে, সেটা হচ্ছে আমাকে পড়া শেষে চাকরি করতেই হবে, এইটাই আমার পড়াশোনার গোল। আর এই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও আমাদের আরেকটা বাউন্ডারি, সেটা হচ্ছে হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। তো এই জিনিসগুলা যদি মানে আমরা এই মুহূর্ত থেকেই চেঞ্জ না আনি, তাহলে আমাদের কেবল ক্লাস 7-এ নামছে স্ট্যান্ডার্ড, সামনে গিয়ে হয়তো আরো নিচে নামতে পারে বা অন্যান্য দেশ আরো আগায় গেল, আমরা এই সেম লেভেলেই থাকলাম। তো সেই জন্য আমাদের মনে হয় যে, বা আমার মনে হয় যে আমাদের যারা স্টুডেন্ট আছে বা আমাদের বয়সী যারা আছে, তাদের উচিত যে পড়াশোনার বাহিরে বা পড়াশোনার বাইরে যে একটা দুনিয়া আছে, বা পড়াশোনার বাইরেও যে একটা মানুষের বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটিস আছে বা তার বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ আছে, সেইগুলো একটু এক্সপ্লোর করা উচিত। তাহলেই সে এইগুলো রিয়েলিটিগুলো সে রিয়েলাইজ করতে পারবে। যেরকম ধর আমাদের এই ক্ষেত্রে আমরা অনেকেই স্কুলে থাকতে শুনছি যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে পড়াশোনার বাইরের কার্যক্রম। এখন এই ক্ষেত্রে দেখা গেল কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নাম আসলেই আগে ধরে না হচ্ছে 80% স্টুডেন্ট ভয় করে যে হাই রে, পড়াশোনার বাইরে আবার কি করতে হবে। 60% টিচার আগে খেপে যায় যে পড়াশোনার বাইরে আবার কি কাজ। কিন্তু এই কো-কারিকুলার অ্যাক্টিভিটিসই যে আমাদের পরবর্তীতে গিয়ে অনেক হেল্প করে, বা আমাদের চাকরি ক্ষেত্রে যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের বেসটা কি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে কিন্তু আমাদেরকে কেউ ধারণা দেয় না। তুই যেরকম বললি যে তোর যে একটা কাজের এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স হয়ে গেছে অলরেডি, তুই যেটাই কর, ডিজাইন হোক বা ভিডিও এডিট হোক, তোর কিন্তু এইটা সেলফ লার্নিং।
এই তুই সেলফ লার্নিং এ এটা শিখছিস, এটাও কিন্তু পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটি, তুই সেলফ লার্নিং করে এই জিনিসগুলো শিখছিস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুই চাইলেই, তোকে এখন কেউ এসে বললো যে আচ্ছা ভাই আমার ইউআই ইউএক্স ডিজাইন করতে হবে বা আমার ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তোর যদি সেই বিষয়ে নলেজ নাও থাকে, তুই তোর সেলফ লার্নিং এর ওই অভ্যাসটা কাজে লাগায় শেখা শুরু করতে পারবি। কিন্তু নর্মাল কেউ, ধর যার এই কো কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে জ্ঞানী নাই বা যে সারাদিন যাকে পড়াশোনা গণ্ডিতে বন্ধ করে রাখছে, সে কিন্তু চাইলেই মানে বুঝতেই পারবে না যে কোথায় থেকে আমি শেখা শুরু করব বা কোথায় থেকে আমার স্টার্টিং পয়েন্ট। তোর এক্ষেত্রে কি মনে হয়? আচ্ছা, তো হচ্ছে আমি একটু মানে তোর কথাটার একটু আগের অংশ থেকে একটু কিছু কথা বলি। এটা হচ্ছে ওই যে সেভেন্থ স্ট্যান্ডার্ডের যে ব্যাপারটা বললি, এখানে কিন্তু আসলে ওই তুই যেটা বললি ওইটাই আসলে ঠিক। আমাদের স্টুডেন্টদের কিন্তু আসলে ওইভাবে কোনো দোষ নাই। এটা আসলে মার্কিং এইভাবে করা হয়েছে যে আমাদের এইচএসসি লেভেল স্ট্যান্ডার্ডের যে সিস্টেমটা, এডুকেশনটা, ওইটাও ওদের দেশের সেভেন্থ স্ট্যান্ডার্ডের সমান। মানে আলটিমেটলি আমাদের দোষ দিয়ে লাভ নাই, আমাদের এখানে কিছু করার নাই, এডুকেশন সিস্টেমটা এরকম। আর এই যে এডুকেশন সিস্টেমের লুপ হোলের কথাগুলো যে বলতেছে, যে ইদানিং মানুষ এটা নিয়ে কথা বলতেছে, সো এটা এটা অনেক মানে এটা একটা ভালো ভালো দিকই বলবো আমি। কারণ মানুষ যখন কথা বলা শুরু করে তখনই না চেঞ্জেস আসবে, চুপ করে থাকলে তো চেঞ্জেস আসবে না, যেটা আমরা আসলে গত বছর জুলাইয়ে দেখলাম। সো চুপ করে থাকলে কোনো কিছুতে চেঞ্জেস তো আসবে না। তো এটার একটা কারণ হচ্ছে এখনকার জেনারেশনেরা অনেক মানে অ্যাডভান্স জিনিসপাতি দেখতেছে, তাদের সেই জন্যই আসলে পড়াশোনার ধারণাটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তারা দেখতেছে বাইরের দেশে কি ধরনের পড়াশোনা করানো হচ্ছে, এই জন্য তারা ফিল করতেছে যে আচ্ছা আমাদের এটা তো হলো না পড়াশোনা। আর এখানে আবার আহ, আমি যদি অন্য কনটেক্সটে চিন্তা করি, এইরকম একটা ব্যাপার স্যাপারও আছে। স্টুডেন্টরা আসলে বিভিন্ন জিনিসে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, ফোন অ্যাডিক্ট হইতে পারে, বা নর্মালি আমরাও দেখা যাচ্ছে রিলস কল করতেছি ইনস্টাগ্রামে, ফেসবুকে। সো এখানে আবার এরকম ব্যাকওয়ার্ড কনটেক্সট চিন্তা করলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আসলে আমার পড়াশোনা করতে ভাল লাগতেছে না, এই জন্যে আবার অলরেডি সিস্টেমটার মধ্যে যেহেতু একটু লুপহোলস আছেই, আমি জিনিসটাকে আরো বাড়াই দিচ্ছি। আমি পড়তেছি না, বাট আমি বলতেছি যে আচ্ছা সিস্টেমে সমস্যা আছে। এটা মানে এমন কেউ বললে তখন মানা যায় যে আসলে পড়াশোনাটা বলতিছে যে পড়াশোনা আমার ভাল লাগতেছে না, বা এই সিস্টেম তো আসলে হইলো না, এটা তো লুপ হলে ভরা, বা এটা তো আসলে সমস্যা আছে এই সিস্টেমটাতে, এটা সে বলতিছে। এন্ড পাশাপাশি সে এমন একটা কিছু করতিছে যেটা আসলে বুঝায় যে ঠিক আছে ও ওইটাতে বেটার, ওর জন্য আসলে পড়াশোনাটা ওইরকম সেন্স মেক করতেছে না, বা এইরকম টাইপের জিনিসটা যদি কেউ বলে তার ক্ষেত্রে ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের সবার কথা আসলে ধরলেও হবে না। একটা ছেলে ধর সারাদিন গেমিং করতেছে, আমি গেমিংকে আমি খারাপ বলবো না, ই স্পোর্টস ইন্ডাস্ট্রি ইজ অলসো মানে গ্রোয়িং, অনেক ভালো র্যাপিডলি গ্রো করতেছে। বাট দেখা যাচ্ছে একটা ছেলে সারাদিন রিলস দেখে বা গেম লাইক নট ই স্পোর্টস লেভেলে খেলতেছে, মজা করে খেলতেছে বন্ধু বান্ধবদের সাথে। সে যদি এসে এখন বলে যে সারাদিন আড্ডা টাড্ডা দিয়েই বেড়াচ্ছে, সে যদি এখন এসে বলে ভাই পড়াশোনা করে লাভ আছে, পড়াশোনার সিস্টেমটাই তো ব্রোকেন, তাইলে আসলে তার কথাটা ধরার মতো না। অন দ্য আদার হ্যান্ড যদি এরকম কেউ এসে বলে যে ধর পড়াশোনার বাইরে কিছু করতেছে, সে ধর কবিতা আবৃত্তিতে ভালো, সে ধর ডিবেটিং এ ভালো, ডিবেটিংটাও ইজ আ কাইন্ড অফ পার্ট অফ এডুকেশন, যেটা আসলে এডুকেশনকে অনেক বেশি ইনরিচ করে, নলেজকে ইনরিচ করে। ওটা বাদ দিলাম, বললাম অন্য কিছু। সে ধর গান গায়, সে গান করে অনেক ভালো কিছু করতেছে, তার একটা ভালো ক্যারিয়ার আছে, বা সে দেখতেছে যে হ্যাঁ আমি আগাইতে পারতেছি। সে এসে যদি বলে যে ভাই পড়াশোনায় তো অনেক লুপহোলস আছে, এটা আমাকে আসলে আটকে দিচ্ছে, শুধু আমার মানে আমাকে গ্রো করার সুযোগ দিচ্ছে না, তার কনটেক্সটে ব্যাপারটা ঠিক আছে। তো এই এই ব্যাপারটা আসলে ওইখানে আমি মানে আমার মতামতটা এরকম ছিল আসলে। আর পরে যেটা বললি যে হচ্ছে ক্লাসরুমের বাইরের কথাটা, অর্ডিনারিলি যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে যেটা বললি, যে সেলফ লার্নিং করে আমি এখন চাইলেই সেলফ লার্নিংটা আমি মোটামুটি আয়ত্ত করছি, অ্যান্ড সেটার থ্রুতে আমি চাইলে এখন নতুন কিছু ইজিলি শিখতে পারবো। এই জায়গায় আসলে আমার কিছু মানে অভিযোগ আছে, খুব বড় ধরনের অভিযোগ। সেটা হচ্ছে তুই একটা জিনিস খেয়াল করছিস কিনা, একটা জিনিস দেখ, আমাদের এডুকেশন সিস্টেমটা কাইন্ড অফ স্পুন ফিডিং। যে তোর কি মনে হয় না যে আসলে আমাদের এডুকেশন সিস্টেমটা স্পুন ফিডিং করা হচ্ছে লিটারেলি? হ্যাঁ, মানে আমাদের যেই সার্টেন লেভেল পর্যন্ত করা উচিত তার মানে সেইটা ঠিক আছে, স্পুন ফিডিং তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আমাদের দেখা গেল যখন আমি ক্লাস 5 পাস করতেছি, 6-এ উঠছি, দেন 6, 7, 8, 9
বা এখন এসেও কলেজে এসেও স্পুন ফিডিং হচ্ছে বা সো মানে এই এই মানুষ যে এটার এই অভ্যাস জায়গায় হয়ে হচ্ছে, গেছে। হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে মেইনলি আমার অভিযোগটা। নর্মালি একটা জিনিস চিন্তা করে দেখ, মানে আমি বেসিক্যালি ফিল করি, আর আমি আমার আরো দু একজন ফ্রেন্ডকেও জিজ্ঞেস করছিলাম ব্যাপারটা, যে এটা কি আমার সাথেই হচ্ছে নাকি সবাই করতেছে। সেটা হচ্ছে এই অনলাইন ক্লাসেস, আমি জিনিসটাকে খারাপ বলতেছি না। অনলাইন ক্লাসেস জিনিসটা আসলে অনেকের জন্য অনেক হেল্পফুল, বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের জন্য খুব ভালো ভালো কিছু কন্টেন্টস পাচ্ছে তারা। বা কোচিং গুলো, ফেমাস হুম, কিছু কোচিং আসে, নাম না বলি, সবাই জানে, যাদের পোস্টার রাস্তায় বের হলেই দেখা যায়। হুম, তো এই জিনিসগুলা এরা যেটা করতেছে, বা অনলাইনে বেসিক্যালি যেটা হচ্ছে, আমাদের একটা 9-10-এও যে ব্যাপারটা ঢুকে গেছে, আর এইচএসসি লেভেলে তো আরো বেশি হচ্ছে। অনলাইনেই বেশিরভাগ পড়াশোনা হচ্ছে, বই আসলে এইভাবে খুলে দেখার মতো কেউ প্রয়োজন বোধ করে না আশা করি। তো এই জায়গাটায় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে স্টুডেন্টদের মাঝে, আমি নর্মালি বই খুলে পড়তে আর স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। আমার মনে হচ্ছে আচ্ছা এই টপিকের একটা ভিডিও দেখে নিই। হুম, সেই ভিডিওটাতে সে এমসিকিউ সলভ করাই দিচ্ছে, সিকিউ সলভ করাই দিচ্ছে, যেটা আমার সলভ করার মানে কথা ছিল। হুম, হুম, মানে আমি নিজে পড়ে বিষয়টা তারপর সলভ করে এক্সারসাইজ করে দেখতাম যে আমি কতটুকু বুঝছি। সো এই জায়গায় আমার মনে হয় যে এই কোচিং, প্রাইভেট বা এই আমাদের লিটারেলি পুরো আমাদের এডুকেশন সিস্টেমটাই এই জিনিসটা একটা খারাপ জিনিস। স্পুন ফিড করতে করতে এমন অবস্থা হয়ে যায়, কাইন্ড অফ স্টুডেন্টরা পঙ্গু হয়ে যাচ্ছে, যে তারা যে নিজে কিছু একটা করবে, খুঁজে বের করে পড়বে একটা জিনিস। যখন আমি রিসার্চ করতেছি, একটু ঘাটাঘাটি করে তারপর খুঁজে বের করে, কষ্ট করে খুঁজে বের করে এখান থেকে একটু এখান থেকে একটু দেখে তারপরে ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি, ওই বোঝাটা অ্যান্ড আমাকে একটা জিনিস সিম্পলি কেউ বলে দিল, ওই বোঝাটা, দুইটার মধ্যে কিন্তু রাত দিন তফাৎ আছে। আমার দুইটার আন্ডারস্ট্যান্ডিং লেভেল আলাদা হবে, ওই ব্যাপারে নলেজ আলাদা হবে। সো এই জিনিসটা আমার কাছে একটু খারাপই লাগে, যে এই স্পুন আচ্ছা ফিডিংটা আচ্ছা। আসলে বন্ধ করা উচিত। আর ওই কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা আসলে বাংলাদেশের কনটেক্সটে অভিভাবকরা অনেক সময় একটু আর চোখে দেখে, যে আসলে হুম, পড়াশোনার বাইরে এগুলো করা লাগবে কেন, বা বলে যে পড়াশোনা যা ঠিক করবি পড়াশোনা ঠিক রেখে। তো টিচাররাও এরকম বলে। এটা আসলে এখন আস্তে আস্তে যদিও চেঞ্জ হচ্ছে, বাট এখনো আছে, এখনো অনেকেই জিনিসটাকে খারাপভাবে দেখে বা একটু অন্যভাবে দেখে, যে আচ্ছা পড়াশোনার বাইরে এগুলো কেন। আমার পার্সোনাল আমার ক্ষেত্রে যদি বলি, আমি স্কুল লাইফ থেকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে খুব অ্যাক্টিভলি ইনভলভ। আমার কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে কি, মানুষের যে থাকে এরকম, যে ন্যাশনাল লেভেলের অনেকগুলো সার্টিফিকেট বা এই লেভেলের অনেকগুলো সার্টিফিকেট, এইটা ওইটা, আমার ওই রিকগনিশন গুলো নাই। সত্যি বলতে খুব হুম, বেশি আছে টুকটাক, মানে খুবই মিনিমাল একটা অ্যামাউন্টে, অত সার্টিফিকেটস নাই, বাট আমি প্রচুর পরিমাণে ইনভলভ ছিলাম অনেক ধরনের, মানে প্রায় সব ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এই কনটেক্সট থেকে আমার যেটা মনে হয় যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা অনেকেই আমি দেখছি আমার সাথে জাস্ট সার্টিফিকেটের জন্যই করে অনেক কিছু, যে আচ্ছা আমি একটা সার্টিফিকেট পাবো। কোনো একটা কাজে যাওয়ার সময় তারা আগে জিজ্ঞেস করে, ভাই সার্টিফিকেটস পাওয়া যাবে, বা স্যার সার্টিফিকেট দেবে কি। তো আমি আসলে এটা বুঝি না যে সার্টিফিকেট দিয়ে সে কি করবে, হয়তো বা লাগে, আমার হয়তো বা ওই জন্যই নাই অতগুলো সার্টিফিকেট। বাট আমার কাছে যেটা মনে হয়, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, আমি এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে অনেক কিছু শিখছি। এই যে আমি যে এখন কথা বলতেছি, আহ, হ্যাঁ, এটাও আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্যই হয়েছে। মানে একটা টাইমে, মানে আমি ছোট থেকে এমন না যে একটু শাই ছিলাম বা কথাবার্তা বলতে পারতাম না, এরকম না। বাট জিনিসটা অনেক বুস্ট আপ হয়েছে, হুম, যে অনেক মানুষের সামনে কথা বলা বা এরকম আহ, ব্যাপার স্যাপার গুলাই, মানে কোনো কনটেক্সটে যে কোনো সময় কোনো প্রস্তুতি ছাড়া যে কোনো বিষয়ে কথা বলা। যেমন আজকের পডকাস্টটাই তো আসলে আমাদের তো ঠিকই করা ছিল না যে আমরা কি ব্যাপারে কথা বলবো, হুট করেই নিলয় বললো আচ্ছা জয়েন হ্যাঁ, কর, একটু কথা বলি। সো এখানে আমাকে আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক হেল্প করছে পার্সোনালি। তো হুম, সেই কনটেক্সট থেকে আমি বলতে পারি, আমাকে যদি হেল্প করে থাকে অবশ্যই সবাইকেই হেল্প করবে, কারণ অনেক কিছু শেখার আছে, অনেক নতুন স্কিলস আছে। পড়াশোনার মধ্যেই সবকিছু আসলে পাওয়া যায় না। আমি পড়াশোনা করে হয়তো বা আমার ক্রিটিক্যাল থিঙ্কিং ইমপ্রুভ হচ্ছে, আমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়তিছে, আমার প্রেশার হ্যান্ডেলিং শিখতেছে আমি, সবই হয়তো বা হচ্ছে পড়াশোনা। বাট যদিও এখনকার সময় এসে আসলে ওইভাবে কেউ পড়াশোনা করে না, যার দরুন পড়াশোনার রিলেটেড এই স্কিলসগুলাও ইমপ্রুভ হবে। তো সেই কনটেক্সট থেকে আসলে এগুলার বাইরে অন্য যে ব্যাপারগুলো আছে, টাইম ম্যানেজমেন্ট,
তারপরে হচ্ছে কমিউনিকেশন, নেটওয়ার্কিং, এই সবগুলো জিনিস মিলিয়ে আসলে পড়াশোনার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস খুবই জরুরি। অ্যান্ড সেলফ লার্নিংটাও ওইখান থেকেই অনেকটা হাতেখড়ি হয় যে আমি নিজে নিজে শিখতেছি। তো এইটাই। এইটাই। আচ্ছা, তো তুই যেটা বললি যে আমাদের মানে কোকারিকুলার অ্যাক্টিভিটিস তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আমাদের তো কোকারিকুলার অ্যাক্টিভিটিসে এনকারেজ তেমন করাই হয় না। এখন হয়তো আস্তে ধীরে বাড়তেছে, আমি আমার এক্সপিরিয়েন্সের সময় থেকে কথা বলতেছি। সেটার পরিবর্তে আমাদেরকে আরও বিভিন্নভাবে আমাদের ক্রিয়েটিভিটি, তারপরে আমাদের নিজের থেকে যে শেখার বিষয়গুলো আছে এইগুলোকে আস্তে আস্তে কমায় দিচ্ছে, যে স্পুন ফিডিংয়ের মতো বিষয়গুলো, বা আমাদের শেখার ক্ষেত্রে যে সঠিক নিয়মটা থাকা উচিত সেই নিয়মটা আমাদের এই ক্ষেত্রে মানা হয় না শিক্ষা ব্যবস্থা। তো আমি যেটা মনে করি যে একটা স্টুডেন্ট বা একটা মানুষ তার পড়াশোনার মেইন কারণটা কি, বা সে মানে পড়াশোনা কেন করতেছে, বা তাকে কিসের জন্যই জন্মের পর 5-6 বছর হইলে তাকে একদম স্কুলে ভর্তি করায় দিচ্ছে বা তাকে পড়াশোনায় ঢুকিয়ে দিচ্ছে। এটার কারণ একটাই, যে আমরা যদি লাইফে মানে কারণ একটাই হওয়া উচিত ছিল বা একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে যে আমাদের লাইফে চলাফেরা করার জন্য, আমাদের একটা ভালো লাইফ বিল্ড করার জন্য, একটা ভালো লাইফ লিড করার জন্য আমাদের অনেক কিছু জানতে হয়। কিভাবে কথা বলতে হয় সেটা জানতে হয়, তারপরে বিভিন্ন ধরনের কমন সেন্স, বিভিন্ন ধরনের জেনারেল নলেজ, যে এই কাজ করলে এইটার ফলাফল এটা আসবে, এই সব বিষয়গুলো নিয়ে জানতে হয়। আর এই পড়াশোনার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু এখানে আমরা আলোচনা করি, বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা যেহেতু এখানে শিখি, তো এর ভিতর থেকেই আমরা বুঝতে পারি যে কোন সাবজেক্টটাই আমার পছন্দ, বা কোন সাবজেক্টটাই আমার ভবিষ্যৎ হতে পারে, বা কোন সাবজেক্টটাকে আমি ভালোবাসি। এই জিনিসটা বুঝে একজন শিক্ষার্থী বা একজন সাধারণ মানুষ সে তার ভবিষ্যৎ লাইফ প্ল্যানিং করে। কিন্তু যদি আমি আমাদের এই বাংলাদেশের কথা বলি, বা আরো অন্যান্য দেশও হইতে পারে, এই ক্ষেত্রে আমাদের বিষয়টা এমন হয়ে গেছে যে পড়াশোনা করতে হবে। যেই দিনে পড়াশোনা করতে ঢুকাইছে একটা বাচ্চাকে, সে তার 1 বছর আগে থেকে শুনতেছে, বাবা তুই কিন্তু বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবি, বা বাবা বড় হয়ে কিন্তু সরকারি চাকরি করতে হবে, বা দেখ তোর বাবা এরকম চাকরি করতেছে তোকে করতে হবে। এই জিনিসটা তাকে মানে সে আগে থেকেই শুনতেছে, অথচ তাকে এই সুযোগটা দেওয়ার কথা যে বাবা তুই কি হইতে চাস, বা পড়াশোনা করে কি মনে হচ্ছে যে কোন সাবজেক্টটা তোর কাছে বেশি পছন্দের। এই মানে যে নর্মাল কাউন্সিলিং গুলো থাকে, এই জিনিসগুলো কিন্তু খুবই কম। এখানে প্যারেন্টসেরও দোষ নাই, আমাদের প্যারেন্টসরা তো তার প্যারেন্টস থেকেই এই জিনিসগুলো দেখে আসতেছে, তাদের কাছে তো ঠিক মতো জানানোর মতো কেউ ছিল না। কিন্তু হয়তো দেখা গেল আমরা হয়তো কোনো না কোনোভাবে এই জিনিসটা রিয়েলাইজ করছি যে না আসলে তো এরকম হওয়া উচিত ছিল, বা এই যে এখন এসে যেরকম আমার প্যারেন্টস আমাকে অনেক হেল্প করে, বা তোর প্যারেন্টস তোকে হেল্প করে, তারা রিয়েলাইজ করতেছে যে না সময় খুব ফাস্ট পাল্টাচ্ছে, শুধুমাত্র পড়াশোনা দিয়ে কখনোই সম্ভব না। আর সাধারণত পড়াশোনা দিয়ে কোনো কিছু সম্ভব হওয়ার কথাও না, কারণ একটা মানুষের তো ভাই লাইফে রেসপন্সিবিলিটিস অবশ্যই আছে, তাকে বেঁচে থাকতে হলে বা সমাজে তার কোনো একটা আহ, মানে নাগরিক হিসেবে, সমাজে একটা পার্ট হিসেবে তার তো একটা দায়িত্ব আছে সমাজের প্রতি। যেরকম পড়াশোনা করতে হবে, সেরকম সমাজের উন্নয়ন করতে হবে, সেরকম সমাজে তার অন্যান্য যে মানুষজন আছে তাদেরকে হেল্প করতে হবে, এমন কিছু করতে হবে যেন আমাদের মানে অন্যান্য মানুষজনের একটা সুযোগ তৈরি হয়, আমাদের সমাজটা আস্তে ধীরে ডেভেলপ করে। বা পার্সোনাল বিভিন্ন দায়িত্বের ভিতরে পড়ে সত্য কথা বলা, তারপরে অবশ্যই প্রার্থনা করা, নামাজ পড়া, আমাদের মুসলিমদের ক্ষেত্রে নামাজ পড়া, এগুলো অনেক কিন্তু আমাদের দায়িত্ব আছে। কিন্তু তুই একটা জিনিস খেয়াল করে দেখবি যে এর 80% দায়িত্বগুলো ইভেন মানে নামাজ পড়া, ইবাদত, এইগুলোও চাপা পড়ে যায় পড়াশোনার জন্য অনেক ক্ষেত্রেই। মানে এমন হয়ে গেছে যে যেহেতু আমি জানি যে পড়াশোনাটা মানে একজন নর্মাল স্টুডেন্টের যে মাইন্ডসেট, আমার যেরকম স্কুলে থাকতে মাইন্ডসেট ছিল, আমার এরকম মাইন্ডসেট হয়ে গেছিল একসময় যে না ভাই পড়াশোনা তো সবচেয়ে আলটিমেট, আমার পড়াশোনার উপর তো আর কিছু নাই, তো আমি অন্য কোনো কিছুর ক্ষেত্রে কি করব। দেখা গেল আমার প্রায় নামাজ আছে আসরের নামাজ,
বা আমার জোহরের নামাজ আছে কিন্তু প্রাইভেট আছে, আমি প্রাইভেটে যাচ্ছি নামাজের বদলে, কিন্তু নামাজ পড়তে কিন্তু ভাই 10-15 মিনিট লাগে, কিন্তু আমার কাছে প্রাইভেটের 10-15 মিনিট বেশি মনে হয়েছে তখন যে না এইটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে তাইলে মানে আমাদের এই ইকোসিস্টেমের জন্য আমাদের ভিতরে এই ধরনের অভ্যাসটা তৈরি হয়ে যায় এবং এইটা সবাই ছাড়াইতে পারে না। এখন এসে হয়তো আমরা মানে রিয়েলাইজ করে আমরা এরকম আস্তে আস্তে বিভিন্ন দায়িত্বগুলো পালন করার চেষ্টা করতেছি। কিন্তু এই জায়গায় আমি আমি আমার উদাহরণ দিই বা একটা নর্মাল স্টুডেন্টের উদাহরণ দিই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস শুরু করছে স্কুলে থাকতেই। দেখা গেল সে হয়তো 5-6 পর্যন্ত ঠিকঠাক মতো পড়াশোনা করে যখন কো কারিকুলার অ্যাক্টিভিটির সম্পর্কে জানতে পারলো, সে হয়তো তার স্কুলে কোনো ক্লাবে ঢুকছে, রেড কিসেন্ট হোক, স্কাউট হোক, বিএনসিসি, সায়েন্স ক্লাব, বিভিন্ন ক্লাব থাকে কিন্তু স্কুলে, সাধারণত সব স্কুলেই থাকে। তো সে যখন ধরে ক্লাবে ঢুকলো, ক্লাবে ঢোকার পর থেকে তার কিন্তু নতুন একটা ইকোসিস্টেম তার চারপাশে, সেখানে একটা আলাদা মানে কি বলা যেতে পারে আলাদা একটা সমাজ, একদম মানে সুসজ্জিত। ওইখানে একটা কমিটি আছে, একটা লিডার থাকে, লিডারের আন্ডারে একটা মানে পর্যায় সারণীর মতো বিভিন্ন ধরনের পদবি থাকে। সেইগুলো দেখে দেখে সে বুঝতে পারে যে না এখানে আলাদা আলাদা ডেজিগনেশন আছে, তারপরে চেইন অফ কমান্ড, কে কাকে কমান্ড দিচ্ছে, সে সে কমান্ডটা পালন করতেছে, তারপরে এটার পরে যে কিভাবে একটা ইভেন্ট ম্যানেজ করতেছে বা ডিসিপ্লিন, এই জিনিসগুলো কিন্তু সে এখান থেকে শিখতে পারে। এবং এই জিনিসগুলো শেখার মাধ্যমে সে বুঝতে পারে যে আমি চাইলে এই ডিসিপ্লিন, আমি চাইলে এই আমার মানে একজনকে আদেশ দিয়ে কাজ করানো বা ইভেন্ট, এইগুলো আমি চাইলে রিয়েল লাইফে কিভাবে কাজ করাবো। সে কিন্তু তখনই রিয়েলাইজ করে যে না আমার তাইলে পড়াশোনার বাইরে অন্যান্য কর্তব্য আছে। তারপরে সে এই জিনিসগুলো ইউটিলাইজ করে, তারপরে তার ভিতরে রিয়েলাইজেশন আসে। কিন্তু আমাদের ক্ষেত্রে মানে আনফর্চুনেট হইলো যে দেখা গেল আমি যেরকম না জানে রেড কিসেন্টে জয়েন করছিলাম বাবা মাকে, তখন হয়তো যদি জানাইতাম যে তাইলে বলতো যে কিসের রেড কিসেন্ট, পড়াশোনা করবে, বা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয়, তারা মানে ভয় করে আসলে পড়াশোনার পাশাপাশি অন্য অনেক কিছু, তারা চায় না যে তাদের এইটার ব্যতীত অন্য কোনো জগৎ থাকুক। তো এই জন্যই তারা পরবর্তীতে গিয়ে একটা বড় ধাক্কা খায় তাদের মধ্যে বেশিরভাগ। অনেকে চাকরি পায় না, অনেকে ভাবতেছে যে আমার তো পড়াশোনা ভালো, তারা আরো অন্যান্য স্কিল চাচ্ছে কিন্তু আমার তো স্কিল নাই, তাহলে আমি পড়াশোনার পাশাপাশি স্কিলটা শিখতাম কখন। এই ধরনের তাদের বিভিন্ন ধরনের তখন গিয়ে ধাক্কা খায়। তো মানে এই জন্যেই আমাদের দেখবি যে যে বেকারত্বের সমস্যাটা অনেক চাকরি ক্ষেত্রে। কিন্তু আমার আমার ওপিনিয়নটা এখানে একটু আলাদা। অনেকে যেরকম বলে যে চাকরি আমাদের চাকরি দেওয়ার জায়গা নাই বা চাকরি পাচ্ছে না। তোর কি মনে হয়েছে আমি এটা পরে বলিস যে আমার যেটা মনে হয় যে চাকরি অবশ্যই আছে, মানুষের কর্মসংস্থান অবশ্যই আছে, কিন্তু মানুষজন সেটার জন্য কোয়ালিফাইড হতে পারতেছে না। আর পাশাপাশি যে মানে চাকরি যে করতে হবে এটাই মানে নেই, চাকরির পাশাপাশি যে অন্য অনেক কিছু করে যায় সেটার জন্যও মানুষ কোয়ালিফাইড না, একটা ব্যবসা করার জন্য কোয়ালিফাইড হচ্ছে। তোর কি মনে হয়? না, আমিও এটার সাথে এগ্রি করি আসলে। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে স্টুডেন্টরা যারা ধর ইউনিভার্সিটি লেভেলে গেছে, ভালো পড়াশোনা করছে নিশ্চয়ই, সেই জন্যই ওই ভালো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যাইতে পারছে। কারণ জিনিসটা এতটাও ইজি না আসলে, অতজন স্টুডেন্টকে বিট করে একটা সিট পাওয়া। এরা করে কি, যখন আন্ডারগ্রেড করে বের হবে গ্র্যাজুয়েশন করে, তার 2-1 বছর আগে দেখা যাচ্ছে ফোর্থ সেমিস্টার লাইক ফোর্থ ইয়ারে বা থার্ড ইয়ারে শেষের দিকে, তখন এসে এরা খোঁজে যে আচ্ছা আমি এই স্কিলস কই পাবো, ওই স্কিলস কই পাবো, ওই সার্টিফিকেট। ওই টাইমেও আসলে ওরা যে শেখার জন্য করে এমনটা না, ওরা জাস্ট সিভিতে অ্যাড করতে পারে যাতে যে আমি এখানে এই হিসেবে কাজ করছি বা এটা এক্সপিরিয়েন্স আছে, এই জন্য করে থাকে। তো একটা জিনিস তো বোঝা লাগবে যে আমি যেটা অনেক দিন ধরে শেখা একটা ব্যাপার, আর জাস্ট সিভিতে অ্যাড করার জন্য একটা এক্সপিরিয়েন্সের জন্য একটা কাজ করা, দুটা সেম জিনিস না। তো এইরকম একটা অবস্থায় একটা নর্মালি একটা ব্যাপার চিন্তা করলেই তো বোঝা যায় যে আমার যদি পার্সোনালি একটা কোনো কোম্পানি থাকে, কোনো একটা ব্র্যান্ড থাকে বা বিজনেস থাকে, আমি অবশ্যই তাদেরকে নেব যাদের দিয়ে আমার ওইখানে প্রফিট আসবে। কারণ আমার দিন শেষে তখন টার্গেট কি হবে যে আমার প্রফিট দরকার এখান থেকে, বা জিনিসটাকে স্কেল করা দরকার। আমার তো এমন কারণে চাকরি দিচ্ছি না আমি যে আমার জাস্ট এমপ্লয়ি দরকার,
আমার একটা বস বস ফিল আসবে তাইলে, যে এমপ্লয়ি আছে অনেকগুলা, তাদেরকে আমি বেতন দিচ্ছি, একটা বস বস ভাইব আছে। তো এই চিন্তা করে তো কেউ নিশ্চয়ই কোম্পানি রান করে না। তাদের আলটিমেট গোল হচ্ছে তাদের প্রফিট সিকিউর করা, তাদের স্কেল করা, তাদের ব্যবসাকে আগায় নিয়ে যাওয়া। সেই রকম একটা জায়গায় কেন আমি এইরকম কাউকে চাকরি দেব যে হচ্ছে যে জাস্ট পড়াশোনা করছে, খুব ভালো রেজাল্ট আছে, রেদার দেন যার স্কিল আছে। তো আমি তো অবশ্যই আলটিমেটলি স্কিলস খুঁজবো, যে ও আসলে এটা পারে কিনা, ওইটা পারে কিনা। সেই জায়গা থেকে মানুষ যদি এরকম চিন্তা করে বসে থাকে যে আমি তো পড়াশোনা করছি, আমার ভালো সিজি আছে, সেই ক্ষেত্রে আমি চাকরি কেন পাচ্ছি না, তাইলে তো অবশ্যই সেটা ভুল ধারণা। সে যদি তখন দোষ দেয় যে বেকারত্বের হার বেশি, চাকরি পাচ্ছি না, চাকরি নেই, তাইলে সেটা ভুল হবে। চাকরি আছে, তার ভাব বলতে হবে এরকম করে যে চাকরি আছে, বাট আমি করতে পারতেছি না কারণ আমার স্কিলস নেই। এমন পড়াশোনা করে যে ভালো কিছু হয় না সেটা না। পড়াশোনার ব্যাপারে যেটা বললি, যে ছোট থেকেই আসলে ওইরকম একটা চিন্তা ভাবনা যে ডাক্তার হবে বা চুজ করার যে অবস্থা, এখন বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের এটাও চিন্তা করতে হবে যে বাংলাদেশের পড়াশোনার এডুকেশনের সিস্টেম অনুযায়ী বা পার্সপেক্টিভ অনুযায়ী এটা আসলে ভ্যালিড না। কারণ আমি একটা বাচ্চাকে তখন প্রশ্ন করেও আসলে উত্তর পাবো না, ও কি বা বলবে, ও কি জানে যে ওর জন্য কোনটা ভালো হবে। ছোটবেলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হইতে চায় অনেকে, মুখে বলে, লেখার সময় ডাক্তার লাগে কারণ ডাক্তারের স্পেলিং সহজ। তো বাবা মা বলে ঠিক আছে, তাদের ক্ষেত্রেও হয়তো বা ওই যে অন্যান্য ক্যারিয়ার অপরচুনিটিস গুলো নিয়ে এনাফ নলেজ নাই যে আসলে এইখানেও ক্যারিয়ার হইতে পারে, সেই জন্য বলে যে ডাক্তার হও নাহলে ইঞ্জিনিয়ার হও, আদার অনেক কিছুই বলে। তো বাংলাদেশের সিস্টেমে আসলে ওইটা ভ্যালিড না যে স্টুডেন্টকে ডিসাইড করতে দাও, কারণ ও তখন আরো পথ হারায় ফেলবে, মানে বিপথে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। তো ওই কনটেক্সটে চিন্তা করলে সিস্টেমটা আসলে ওই রুট থেকে এরকম চেঞ্জ করে আনতে হবে যে ছোট থেকে ওকে আগে বুঝাইতে হবে যে দেখো পড়াশোনার পাশাপাশি, যেমন কিছু দেশে এই জিনিসটা আছে, এক্স্যাক্টলি বলতে পারতেছি না কোন কোন দেশে, যে ছোট থেকেই হয়তো ওদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় ওদেরকে এডুকেশনাল পারপাসেই ট্যুর ট্যুর বা এরকম ভিজিটে নিয়ে যাওয়া হচ্ছে, যে এই পেশাটা কেমন, তাদেরকে সপ্তাহে একদিন ফার্মিং এর কাজ করানো হচ্ছে, সপ্তাহে একদিন ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, তারা রিয়েল লাইফ বুঝতেছে আচ্ছা এই কাজটা এরকম। তো এনাফ একটা নলেজ যখন সে ছোট থেকে পাবে, ছোটতেই তাকে ডিসিশন নিতে হবে এমনটা না, কারণ তার মধ্যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি এখন আসেনি ওইভাবে। বাট ওই ছোট থেকে যখন এরকম একটা সিচুয়েশন সে দেখে দেখে বড় হচ্ছে, যে এই কাজটা এরকম, ওই কাজটা ওইরকম, তখন না সে ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত উঠতে উঠতে নিজেই তখন ডিসিশন মেক করতে পারবে, আচ্ছা আমি সবই জানি, তার মানে এইটা আমার জন্য ভালো অপশন, কারণ আমি এইটাতে ভালো করতে পারতেছি। তো ওই তো রুট থেকে জিনিসটা চেঞ্জ না হলে আসলে সম্ভব না। আর আরেকটা ব্যাপার কি, বাংলাদেশের কনটেক্সটে আবার তোর যদি স্বপ্ন থাকে, সেটাও আমি বলবো একদিক থেকে স্বপ্নটা বৃথা, স্বপ্নটা দেখা। কারণ ধর ধর তোর ধর আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, ধরে নে তোর স্বপ্ন হচ্ছে তুই ডাক্তারি করবি, আমার স্বপ্ন ধর আমি ইঞ্জিনিয়ারিং করব, আমার খুব শখ, বা স্পেসিফিকলি আরো শখ যে আমি মেকাট্রনিক্স পড়বো, রোবোটিক্স ইঞ্জিনিয়ার হবো, বা তোর শখ যে হ্যাঁ তুই এই বিষয়েই ডাক্তার হবি। হ্যাঁ, ডাক্তারির ক্ষেত্রে বুঝলাম ব্যাপারটা, যে ঠিক আছে সে মেডিকেলে চান্স পাইলে ডাক্তারি পড়ে কোনো একটা সাবজেক্টে সে তখন পড়াশোনা করে যেটা ভালো মনে হবে তার কাছে, সে সেটাতেই পার্সিউ করবে নিজেকে। বাট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখ জিনিসটা আরো আনসার্টিন, মানে ডাক্তারির ক্ষেত্রেও আনসার্টিন অবশ্যই, কারণ তোর যদি চান্স না হয়, তোর যদি পাবলিক মেডিকেলে চান্স না হয় কোনো কারণে, ধর তুই এফোর্ট দিছিস, পড়াশোনা করছিস, কোনো কারণে হয়নি, প্রাইভেট মেডিকেলে পড়ানো সম্ভব না, কারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরা। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমার সব, আমি মেকাট্রনিক্স দিয়ে পড়বো, রোবোটিক্স ইঞ্জিনিয়ার হবো, আমি পরীক্ষা দিলাম, সবই ভালো হলো, আমার র্যাঙ্ক আসলো পিসে, আমার সাবজেক্ট আসলো বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো তখন আমি কি করব? আমার পক্ষে তো ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে যা ওই স্পেসিফিক সাবজেক্টে পড়া সম্ভব না, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে। আলটিমেটলি আমার স্বপ্নের দামটা কই থাকবে? আমি স্বপ্ন দেখছিলাম মেকাট্রনিক্স নিয়ে পড়বো, আমার সাবজেক্ট আসছে হচ্ছে শেষের দিকের একটা সাবজেক্ট, যে সাবজেক্ট আমি আসলে জানিও না যে ওই সাবজেক্ট কি হয়, বা আমার চান্সই হলো না। আমার দেখা যাচ্ছে কলেজে পড়া লাগতেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে বা জুলজি নিয়ে, তো ভাই আমি ইঞ্জিনিয়ারিং পারসিউ করতে চাইছিলাম, আমি বায়োলজি বুঝি না, কিন্তু এখন আমার অপশন নাই, আমার পড়া লাগতেছে বায়োলজির সাবজেক্ট নিয়ে। তো বাংলাদেশের কনটেক্সটে আসলে ওই স্বপ্ন দেখাটারও দাম নাই আলটিমেট। আর আরেকটা কথা যেটা বলতেছিলি যে হচ্ছে ওই তো ইয়ার ব্যাপারটা,
যে চাকরির ক্ষেত্রে। তো ওই জিনিসটাতে আসলে আমার যে ধারণাটা, পড়াশোনা করে অনেক কিছু করা যায়। কারণ ওই যে বললাম, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। বাংলাদেশে প্রায় বেশিরভাগ স্টুডেন্টসরাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। আর মিডল ক্লাস এই ট্র্যাপটা থেকে বের হওয়ার একমাত্র ইজিয়েস্ট ওয়ে, যেটা মানুষ সবসময় দেখতে পায়, সেটা হচ্ছে পড়াশোনা। কারণ বাকি সব রিস্কি জিনিস। যারা দেখবি মানে খুব বড় লেভেলের পর্যায়ে পৌঁছায় গেছে, খুব বড় একটা ব্র্যান্ড দাঁড় করায় ফেলছে, বিজনেস করতেছে, দাঁড় করায় ফেলছে, একটু অবাক লাগে, বা হয়তো সব সময় হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখবি এরা এমন ফ্যামিলি থেকে বিলং করে যারা একদম দরিদ্র ছিল, মিডল ক্লাস না, লোয়ার মিডল ক্লাসও না, পোর ফ্যামিলি থেকে বিলং। এদের ক্ষেত্রে ব্যাপারটা কি, আসলে ওই যে যারা যখন পোর ফ্যামিলি থেকে বিলং করে, বা একদম মানে আমি মিন করে বলতেছি না, মানে একদম খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে, এদের কাছে আসলে হারানোর কিছু থাকে না, কারণ কিছু নাই, হারাবে কি। তো ওদের কাছে আসলে ওইরকম কিছু মাইনে রাখে না যে পড়াশোনার মাধ্যমেই আমাকে এখান থেকে বের হইতে হবে, বা আমাকে চাকরির মাধ্যমে এখান থেকে বের হইতে। তার দরকার ভাই আমার এই জীবনটাকে একটু বেটার করতে হবে, আমি ওখানে যা খুশি করতে পারি, পড়াশোনা চাইলে করতে পারি, না করতে পারি, রিস্ক চাইলে নিতে পারি, না নিতে পারি। তো এই জন্য এরা এত ভালো পর্যায়ে যায়। বাট মিডল ক্লাস হয়ে যে সমস্যাটা কি, আমরা না ধনী না গরিব, সেই জন্য আসলে ওই যে বড় লোকিটাও একটু দেখাইতে চাই, আবার গরিবিটাও সহ্য হয় না। তো এই জায়গা থেকে আসলে সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড সেফেস্ট ওয়ে যেটা দেখতে পারি আমরা, যে চাকরি করো, তারপর একটা কোম্পানিতে জব করো। তো তো এটা ফেয়ার এনাফ, কারণ সবারই যে বাইরে কিছু করতে হবে, চাকরির বাইরে কিছু মানে অন্য কিছু করতে হবে, এটা নেসেসারি না। চাকরি এখন সবাই যদি ওই চিন্তা করে যে আসলে আমার বিজনেস করতে হবে, স্টার্ট আপ দিতে হবে, তাহলে আসলে চাকরিটা কে করবে? তো চাকরিরও দরকার আছে, দরকার নাই তা না, কিন্তু ওই তো এই এমন ভাবে করো যাতে চাকরিটা অ্যাটলিস্ট তুমি পাইতে পারো। ভাই স্কিলস তো থাকা লাগবে, হুদাই পড়াশোনা করলে তো চাকরি হবে না। আরেকটা ব্যাপার কি, পড়াশোনা করে আরো ভালো পর্যায়ে কেমনে যাওয়া যায়, তোমার রেজাল্ট ধরো টপ নচ, তুমি ভার্সিটিতে টপ নচ রেজাল্ট করে তোমার ভার্সিটিতে তুমি ফ্যাকাল্টি হিসেবে ঢুকে যাচ্ছ, অথবা তুমি হায়ার স্টাডিজের জন্য, পিএইচডির jন্য দেশের বাইরে যাচ্ছ, তোমাকে গ্র্যান্ট দিচ্ছে সেই দেশের সরকারি বা সেই ইউনিভার্সিটি, তোমার টাকা পয়সার ওইরকম সমস্যা হচ্ছে না, তুমি রিসার্চ করতেছো, করার পরে পিএইচডি টিএইচডি শেষ করার পরে তুমি ডক্টরেট ডিগ্রি নিয়ে তুমি দেশে এসে ভালো একটা মানে বিশাল বড় একটা ডেজিগনেশন হোল্ড করে বড় একটা জায়গায় বসে আসো। এটাও পসিবল, কিন্তু এই যে এখানে চিন্তা করতে হবে, এইটা কিন্তু ওই যে টপ 1%, সবার দ্বারা কিন্তু এটা পসিবল না। পড়াশোনা দেখ যারা করতেছে, যে যাদের কাছে এইটাও এরকম মনে করেই যারা পড়াশোনা করতেছে যে আসলে পড়াশোনা ছাড়া তো কিছু নাই, পড়াশোনাটাই সব, তুই কি এইভাবে মানে খুব কনফিডেন্সের সাথে কিন্তু বলতে পারবি না যে সবাই ওই 1%-এর মতো পড়াশোনা করে। আমার দেখা মতে আমাদের স্টুডেন্টসদের মধ্যে ওই 100% যদি স্টুডেন্ট ধরি, 5% আরো কম হবে, এরা আসলেই পড়াশোনা করে, মানে লাইক হ্যাঁ আমি পড়াশোনা বলতেছি করি, অ্যান্ড আসলেই ওরা পড়াশোনাতে ভালো। এরপরে বাকি যে 10%, বাকি এই 5% গেল, এরপরে বাকি 15%-এর মতো স্টুডেন্ট, এরা হচ্ছে কিরকম যে আমি না ভালো না খারাপ, কিন্তু আমার রেজাল্ট ভালো হয়, মানে আমি ভালো স্টুডেন্ট না খুব বেশি, কিন্তু আমি খারাপ স্টুডেন্টও না, আমার রেজাল্ট ভালো আসে, পড়াশোনা করি, মানুষও বলে যে ঠিক আছে ভালো স্টুডেন্ট। আর তারপরে এই 20% গেল, এরপরে হচ্ছে যে 60 থেকে 80 মানে আরো 20%, এরা হচ্ছে ধর ইনভিজিবল স্টুডেন্টস, এদেরকে তুই জীবনে মানে খুঁজেই পাবি না, এদেরকে না খারাপ স্টুডেন্ট হিসেবে গণ্য করে, না ওই যে বলে যে মেধা আছে কিন্তু পড়াশোনা করে না, এই স্টুডেন্টের মধ্যেও গণ্য করে না, আবার এদেরকেও টপ টায়ারে তো গণ্য করার প্রশ্নই আসে। এরা হচ্ছে ইনভিজিবল স্টুডেন্ট, এদেরকে তুই কোনো জায়গায় দেখবি না, অ্যান্ড এরা অবশ্য ভালো জায়গায় যায়, এরা এই যে এমনিই চলতে থাকে, এমনি পড়াশোনাও পার করে দেয়, এমনি চাকরিতেও যায়, 9 to 5 হয়তো জব করতেছে, এরা মোটামুটি ডিসেন্ট লাইফই লিড করে। কিন্তু ওই যে বাকি যে 60% স্টুডেন্ট, এরা ধর কিচ্ছু করে না, সত্যি বলতে মানে পড়াশোনা মানে খালি নামে চালায় যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা থেকে আসলে ওই যে ওই রকম পড়াশোনা করে যে কিছু করা পসিবল না তা না, করা পসিবল, কিন্তু ওই যে খেয়াল রাখতে হবে তুমি যাতে ওই যে টপ 5%-এ থাকতে পারো, তাইলে না পড়াশোনা থেকে কিছু করা পসিবল। এই ব্যাপারটা আসলে আমার মতামতটা এইরকম। হ্যাঁ এইটাই। ধর আরেকটা কথা বলতেছিলি, সরি টু ইন্টারাপ্ট, ওই যে আরেকটা কথা বলতেছি যে জন্মের পর পড়াশোনাই কেন করতে হবে, এটা তো একটা কথা বললামই যে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এডুকেশনের সাহায্যে এটা থেকে স্কেপ করা। আরেকটা যেটা আমার কাছে মনে হয়, আমি এর আগেও তোর সাথে নর্মাল ক্যাজুয়াল টক্সের সময় শেয়ার করছিলাম, যে আমার একটা থিওরি যেটা মনে হয় যে
পড়াশোনার সিস্টেমটা এইরকম দেখে আসতেছে সবাই আগে থেকে, সেটা তো সেটাই। এই রাস্তাটা অনেকটা মাইল ফলকের মতো। ধর আমি বগুড়া থেকে কক্সবাজার যাচ্ছি, আমি রাস্তায় কিছু দূর পর পরে হয়তো মাইল ফলক দেখতে পাচ্ছি যে কক্সবাজার এত কিলোমিটার, কক্সবাজার এত কিলোমিটার, কক্সবাজার এত কিলোমিটার। আমি কিন্তু একটা আন্দাজ করতে পারতেছি যে আচ্ছা আমি কক্সবাজারে যাচ্ছি, আমার এত কিলো রাস্তা বাকি আছে। এমনকি একটু সান্ত্বনা দিতে পারতেছি, আচ্ছা বেশিক্ষণ থাকতে হবে না গাড়িতে, খুব বিরক্ত লাগতেছে। তো পড়াশোনাটার বিষয়টা এরকম। আমরা যদি স্টার্টিং পয়েন্টটা বগুড়া থেকে কক্সবাজার বললাম, তো স্টার্টিং পয়েন্টটা ধরি যে আমাদের এডুকেশনের স্টার্টিং লাইফ, আর কক্সবাজারটা ধরি আমার সাকসেস। তো এই পড়াশোনার জিনিসটাই কি হচ্ছে, লেভেলগুলো আছে যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি, তারপরে মাস্টার্স করো, তারপর বিসিএস দাও বা জব করো। এই যে এই মাইল ফলকগুলো আছে, তো মাইল ফলকগুলো থাকার কারণে ওই যে সুবিধা হয় যে আচ্ছা আমি মাস্টার্স করতেছি, এখন তাইলে মাস্টার্স বলতে চাকরিও করতে পারবো বা বিসিএসও দিতে পারবো। তার মানে আর কিছুটা দিন কষ্ট করলেই তাইলে তারপরে আমার জীবনে সাকসেস আসবে। তো সাকসেসটাকে আসলে আমরা খুব লিমিটেড করে দেখি, এটাও একটা কারণ। লিমিটেড করে দেখার কারণে এই মাইল ফলক বা এই গেমিফাইড সিস্টেমটা আসলে খুব মানুষের কাছে প্রিয়। বাট রেদার দেন দ্যাট অন্য যে কোনো ফিল্ডে যায় এরকম কোনো কিন্তু মাইলস্টোন আসলে নাই, বা থাকলেও সবার বোঝার মতো মাইলস্টোন না যে কাউকে বললেই বুঝে যাবে যে আচ্ছা তুমি তাহলে সাকসেস থেকে এত দূরে আসো। সাকসেসের আসলে ডেফিনেশন হয় না বা ডেস্টিনেশন হয় না, বাট ওই তো প্রচলিত সিস্টেম অনুযায়ী। সো ওইটা নাই, এই কারণে আসলে পড়াশোনাটাকে মানুষ বেশি প্রেফার করে আমার মতে। আচ্ছা, বুঝতে পারছি। তো আমারও এই জিনিসটাই মনে হয় যে এই কারণেই মানুষের পড়াশোনাকে বেশি প্রায়োরিটি দেয়। তো এইখানে আরেকটা জিনিস যেটা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে পড়াশোনা জিনিসটা আসলে প্রয়োজন। আমি মনে করি যে মানে পড়াশোনা বলতে একাডেমিক পড়াশোনা প্রয়োজন হয়। আমাদের এখন যে সিস্টেম খারাপ হোক ভালো হোক, কিন্তু এই জিনিসটার এই একটা পরিবেশের প্রয়োজন হয়। কারণ আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যদি আমি স্কুলে না যাইতাম বা আমি যদি এরকম না গিয়ে আমি হয়তো ভাবতেছি যে না আমি বাসায় বসে শিখবো, এরকম ইয়ে করবো, কিন্তু যখন আমি একটা স্কুলে যাচ্ছি বা যখন আমি একটা কলেজে যাচ্ছি, একটা নতুন মানুষদের দেখতেছি, তো অনেক কিছুই শেখা হয়। মানে যেই জিনিসগুলো আমাদের শেখানো উচিত স্কুল থেকে, তো সেই জিনিসগুলো আমরা অনেক সময় নিজের থেকেই শিখে যাই স্কুলে গেলে বা কলেজে গেলে, বন্ধুদের সাথে কথা বলে বন্ধুত্ব, সেখানে আমরা স্কুলে গিয়ে বন্ধুত্বের স্বাদ পাই, সেখানে গিয়ে আমরা অনেক টিচারদের থেকে আদর পাই, অনেক টিচারদের থেকে অনেক ভালো কিছু শিখতে পাই। তো অনেক এক্সপিরিয়েন্স থাকে যেগুলো আসলে সবার পাওয়া উচিত। তো সেই জন্যই মনে করি অন্তত স্কুলে যাওয়া উচিত। আর না এখন এই এখানে কথাটা হচ্ছে স্কুলে যাওয়াটা কিন্তু এখানে মানে যারাই স্কুল বলে আই যেটাই গেস হোক। অন্যরাও হয়তো বা স্কুল কলেজ বা এডুকেশন সিস্টেমটা যারাই কথা বলে তারাও আমার সাথে একমত হবে আশা করি। এখানে কিন্তু কেউ আসলে বলতিছে না যে জিনিসটা দরকার নাই, কারণ জিনিসটা আসলে দরকার আছে। এডুকেশন জিনিসটা দরকার, পড়াশোনা জিনিস, স্কুল কলেজ জিনিসগুলো দরকার, ডিসিপ্লিনের জন্য হোক বা অন্যান্য অনেক কিছুর জন্য দরকার। কিন্তু ওই যে প্রশ্নটা হচ্ছে আসলে জিনিসটাকে তো বেটার করা পসিবল। এমন এমন না যে আচ্ছা আমরাই চিন্তা করতেছি সব জায়গায় এমনই চলতেছে, আমরা চিন্তা করতেছি না ভাই এটা তো চললে হবে না, আপগ্রেড। যেখানে দেশের বাইরে অন্যান্য জায়গায় অলরেডি জিনিসটা আরো বেটার ওয়েতে কন্ডাক্ট হচ্ছে, সেখানে আমরা যখন এত পিছায় আছি তখন তো আসলে প্রশ্ন আসে যে আসলে তাহলে এটা বেটার হচ্ছে না কেন, এটা তাহলে এইরকম একটা ব্রোকেন সিস্টেম তাহলে লাভ কি? ওইটাই তো মানে আমাদের অবশ্যই প্রয়োজন হয়, কিন্তু এর ভিতর থেকে সমস্যাটা হয় ওইখানেই যে যে স্কুল বা কলেজ এগুলো পরিবেশ থেকে যেই জিনিসগুলো শিখতে পারে, বা এই যে বিভিন্ন মানে কি বলে এটাকে, বিভিন্ন ধরনের স্বাদ আছে, বিভিন্ন ধরনের দেখা গেল অনেকের ভালো স্মৃতি থাকে, অনেকের ভালো বন্ধুত্ব তৈরি হয় এখান থেকে, বা অনেকের লাইফের একটা মেমোরেবল চ্যাপ্টার হয়ে থাকে, বা বিশেষ করে স্কুলের লাইফটা। কিন্তু এইটার ক্ষেত্রে অনেকে এটা নিতে পারে, দেখা গেল 70% বা 50-60% এই জিনিসটার স্বাদ নিতে পারতেছে, কিন্তু বাকিরা নিতে পারতেছে না। কারণ এইটা মানতেই হবে যে সবাই সেম না, কেউ কথা বলতে পারে আগে থেকে, এখন এই জিনিসটা মানুষের মানে ডিফারেন্ট থাকে। কেউ ছোটবেলা থেকে অনেক চঞ্চল কথাবার্তা বলতে পারে, মানুষের সাথে মিশতে পারে, কেউ ওই রকম পারে না, বা কেউ হয়তো এমনিতেই অনেক মানে ওভার থিঙ্কিং করে, সেই জন্য কথাবার্তা কম বলে। তো এরকম আলাদা ডাইভার্সিটি মানুষজন থাকে, কিন্তু আমাদের ওই সিস্টেমটা যদি একটু
ভালো হইতো, বেটার হইতো। এই যে পড়াশোনার পাশাপাশি যে একটা কাউন্সিলিং এর যে আলাদা বিষয় থাকে, এই জিনিসটাকে একটু ফোকাস দেওয়া হইতো, তাহলে দেখা যাবে যে এই পার্সেন্টেজটা আরো বড় হবে, যে তারা আসলে লাইফের একটা মেমোরেবল চ্যাপ্টার যেটা করা যাবে সেইটার স্বাদ নিতে পারতেছে। তো এই 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 ক্ষেত্রে বেটার করা যায় আমাদের কিন্তু এই আমার একটা education ধারণা কি system। জানিস, আমার একটা ধারণা হ্যাঁ। হচ্ছে এরকম যে এডুকেশন সিস্টেমটা চেঞ্জ হবে, কখন চেঞ্জ হবে জানিস? হুম। এই যে আমরা যখন মানে আমাদের জেনারেশনটা বা আমরা নিজেদের কথা যদি বলি, হুম। আমরা যখন দাদা দাদি জেনারেশনে চলে যাব, মানে আমরা দাদা দাদি হয়ে গেছি বা হ্যাঁ। আমাদের দাদা দাদির বাবা মা হয়ে গেছি, ওটাকে হুম। মানে যেটা বলে, ওই রকম জেনারেশনে যখন আমরা যে পৌঁছাবো তখন দেখবি এডুকেশন সিস্টেম পুরা চেঞ্জ হয়ে গেছে। এটা কারণ কি বলি, এটা হচ্ছে আমরা বুঝতেছি যে আসলে পড়াশোনা, আমরা আমাদের জেনারেশন কিন্তু প্রায় সবাই বুঝতেছে এখন, সেটা পড়াশোনা ভাল লাগে না জন্য হোক, পড়াশোনা করতে পারে না জন্য হোক, বা আসলেই বুঝতে পারে হোক, আমাদের জেনারেশনে কিন্তু প্রায় সবাই বুঝতেছে যে আসলে পড়াশোনাটা আসলে কিরকম হওয়া উচিত বা কি সমস্যা আছে। তো আমরা যখন আসলে ওই পর্যায়ে চলে যাব, বা দেখ আমরা কিন্তু ওই যে আমাদের ধর নেক্সট জেনারেশনকে ওই রকম কিন্তু প্রেশারাইজ করব না, বা জিনিসটা আমরা যেহেতু ফিল করতেছি আমরা কিন্তু ওই রকম ভাবেই দেখবো ব্যাপারটা। তারপরে তারা যেহেতু ওই হিসাবে ট্রিটেড হবে, ওইভাবে ট্রিটেড হবে, তারা কিন্তু তার পরবর্তী জেনারেশনকে একটু ওইভাবে ট্রিট করবে। জিনিসটা একবারে চেঞ্জ হয়ে যাবে তা না, কিছুটা তো থাকবেই। কিন্তু আমার মনে হয় ওই টাইমে মানে আমরা দাদা দাদি, আমাদের জেনারেশনটা দাদা দাদি হয়ে গেলে তখন এডুকেশন সিস্টেমটা চেঞ্জ হবে। হ্যাঁ, এটা ঠিক বলছিস। তো আমাদের যেরকম এটা তো আছে, পাশাপাশি আমাদের অনেক এভলিউশন আসছে, যেরকম এআই একটা এভলিউশন, তার আগে ইন্টারনেট আসছিল। তো এখন এআই যেহেতু আসতেছে, এখন এই ক্ষেত্রে তো অবশ্যই সবাই যেটা প্রেডিক্ট করতেছে সেইটা একদম ঠিক, যে চাকরি ক্ষেত্রেও অনেক চেঞ্জ হবে বা মানুষের লাইফস্টাইলও অনেক চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে মানে আচ্ছা, সরি সরি আমাদের সরি 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 টু ইন্টারাপ্ট, আরেকবার একটু ইন্টারাপ্ট করে ফেললাম। এই চাকরির, এআই চাকরির কথা শুনে একটা মিমস মনে পড়লো। যে একটা মিমস হ্যাঁ। দেখায় যে হচ্ছে একটা ছেলে এরকম ছোটবেলায় ওর মা বলে যে হচ্ছে ভালো করে পড়াশোনা করো, মানে জিনিসটা ইংলিশে করে, যে ছোটবেলায় ভালো করে পড়াশোনা করো, তারপর কলেজ, ভালো কলেজে যাইতে পারবা, ভালো কলেজে ভর্তি হয়, বলে ভালো ভার্সিটিতে যাও, যায়, তারপরে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে, করার পরে সে চাকরির ইন্টারভিউ দিতে যায়। তখন মানে ওইটা আর কি এইভাবে দেখায় যে 2050 সালে চাকরির ইন্টারভিউ দিতে গেছে। তো তখন আর কি ওই ইন্টারভিউ জিজ্ঞেস করে যে তোমাকে আমরা কেন নেব। তো তখন বলে যে আমি ম্যাথমেটিক্স অনেক ভালো, আমি অক্সফোর্ড থেকে পড়াশোনা করছি। বলে যে উই হ্যাভ ক্যালকুলেটর ফর দ্যাট। তারপরে বলতেছে যে আচ্ছা আমার এরকম এই এই অ্যাবিলিটিটা ভালো অ্যানালিটিক্যাল, বলে উই হ্যাভ চ্যাট জিপিটি ফর দ্যাট। মানে লাইক তখন সে ফেড আপ হয়ে যায়। মানে নিউজটা খুব মজা লাগছে আমার, যে আসলে ব্যাপারটা তো হয়ে যাচ্ছে ওই রকম। ওইটাই আসলে চেঞ্জ হবে, কিন্তু একটা জিনিস আমি আর কি আমার সাথে একমত হবে কি না জানি না, তো একমত হওয়ার কথা অনেকেরই, যে কয়েকটা জিনিস চেঞ্জ হবে না যতই এআই আসুক, টেকনোলজি আসুক। সেইটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে সফট স্কিলস বা বিভিন্ন ধরনের যে ম্যানেজমেন্ট স্কিলস, আমার লিডারশিপ, আমার কথাবার্তা বলার ধারণা, আমার প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, তারপরে হচ্ছে আরো এরকম ছোটখাটো অনেক বিষয় আছে যেইগুলো একটা জব ক্ষেত্রেই হোক বা একটা আমি কোম্পানি করতেছি সেটার ক্ষেত্রেই হোক, আমাকে অনেক ক্ষেত্রে বুস্ট আপ দেয়। যেরকম দেখা গেলো এআই আসছে, অনেক কিছু হয়েছে, আমি এআই দিয়ে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং করতে পারতেছি, ওকে দিয়ে আমি বিভিন্ন ম্যাথমেটিক্যাল অনেক কিছু জানতে পারতেছি, ডিজাইন করতে পারতেছি। কিন্তু এই সব কিছু ম্যানেজ করার জন্য কিন্তু একজনকে প্রয়োজন, যে চ্যাট জিপিটি থেকে এই জিনিসগুলো কালেক্ট করে সেইটাকে আরেকজনের কাছে দিবে, যে এইটাকে এখন তুমি আপলোড দাও বা এটাকে তুমি এখন ইমপ্লিমেন্ট করো। এআই তো আমাকে সবকিছু রেডি করে দিবে, যে এই যে প্রজেক্ট রেডি, সেটাকে তো আমাকে উপস্থাপন করতে হবে মানুষের সামনে, বা সেটাকে তো আমাকে মানে কাজে লাগাইতে হবে বা মানুষের সাথে কানেক্ট করে দিতে হবে। এইগুলো কিন্তু এইগুলোর জন্য কিন্তু যে কেউ পারবে না। যে দেখা গেল সারা জীবন মানুষের সামনে কথাই বলেনি, যে দেখা গেল সারা জীবন মানে কোনো ধরনের ইভেন্টে, যেরকম আমি যেটা মনে করি যে যে বিয়ের বাড়িতে মানুষকে খাবার দেয় না অনেকে, আমার কিন্তু এই জিনিসটা করতে খুব মজা লাগে, যে আমি বিশেষ করে অন্যান্য, আমি যেখানে একদম গেস্ট হিসেবে গিয়ে সেখানে তো করা যায় না, দেখা গেলো নিজেদের কোনো আত্মীয়র বিয়ে, আমি সেইখানে একদম
মানে লোকজন তো থাকে, আমি সবকিছু দেখভাল করি যে ওই টেবিলে ঠিকঠাক মতো খাবার গেছে কিনা, বা আমিও মাঝে মাঝে খাবার দিই। এটি কিন্তু একটা লিডারশিপের অনেক হেল্প করে। মানে এই ছোট ছোট বিভিন্ন ধরনের লাইফ ইভেন্টস আছে, এগুলো কিন্তু আমাদের লিডারশিপ গুলো অনেক মানে ভালোভাবে বৃদ্ধি করে। তো আমি যেরকম এখানে বিয়ে বাড়ির কথা বললাম, অফিসেও কিন্তু এরকম অনেক কাজ আছে যে আচ্ছা সব আমার এমপ্লয়ি ঠিকঠাক মতো কাজ করতেছে না, সব এআই কি আমার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বা কোন এআইটা আমার ঠিক মতো, কোন এআইটা আমার ভালো রেজাল্ট দিচ্ছে। তো এইগুলো বোঝার জন্য কিন্তু আমাকে লিডারশিপ স্কিল বা ডিসিশন মেকিং স্কিল বা এই স্কিলগুলো থাকতে হবে। এগুলো যার ভিতর থাকবে, আমার যেটা ধারণা, আর পাশাপাশি এআই নিয়ে ধারণা তো থাকতেই হবে, যেহেতু সামনে আরো বড় অনেক চেঞ্জেস আসতে যাচ্ছে। পাশাপাশি যদি কারো সফট স্কিলস গুলো থাকে, সে হবে গেম চেঞ্জার, বা তাকেই কোন একটা কোম্পানি তাকেই চুজ করে নেবে। কারণ পরবর্তীতে গিয়ে এই যে সিএসসি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের এই বিষয়গুলো কমন হয়ে যাবে, যে ভাই এটা তো সবারই আছে, বা এটার জন্য ভাই এআই আছে। তোমার ভিতরে এমন কি আছে যেটা যে কেউ চাইলে এআইও গেইন করতে পারবে না, বা যে কেউ চাইলে 1-2 দিনের ভিতরে গেইন করতে পারবে না, সেটা হচ্ছে এদের সফট স্কিলস গুলো, লিডারশিপ গুলো। কারণ এগুলো আমাদের 1-2 দিনে অ্যাচিভ করা সম্ভব হয় না। তো আমার যেটা মনে হয় যে আজ থেকে, আজকে যেরকম ওই যে কয় কয় বছর আগে ফ্রিল্যান্সিং এর সাইটে ডাটা এন্ট্রি জব একদম ফেমাস ছিল, এখন কিন্তু এই জব প্রায় গেছে। এভাবে একদমই নাই। হ্যাঁ। তো আস্তে ধীরে এই বিভিন্ন এই এখন যে জবগুলো এক্সিস্ট করছে এগুলো নাই হয়ে যাবে। কিন্তু ভাই একটা জিনিস কিন্তু অলওয়েজ আছে, সেটা হচ্ছে কোম্পানির সিইও, কোম্পানির এমডি, কোম্পানির যারা এইচআর থাকে, এরা কিন্তু আছে হয়তো। মানে এআই হয়তো এজেন্ট যেটা বর্তমানে নামছে, তারা হয়তো কথাবার্তা তাদেরকে আমি হচ্ছে ইয়ে করে দিলে তাদের হয়তো মাধ্যমে কথাবার্তা বলানো যাবে, কিন্তু সেইটা দেখার জন্যও কিন্তু একজনকে প্রয়োজন, যে সে কি ঠিকঠাক মতো কথাবার্তা বলছে কিনা। কোয়ালিটিটা তো শেয়ার করার জন্য। হ্যাঁ, তো সব শেষে মানে আমার যেটা মনে হয় যে সব স্কিলস প্রয়োজন থেকেই যাবে, সেইটা শুধুমাত্র চাকরি ক্ষেত্রে না, পার্সোনাল লাইফেও থেকে যাবে। তো সেই জন্য মানুষের উচিত যে পড়াশোনার পাশাপাশি এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এইগুলো করা। পাশাপাশি আমার আরেকটা, আমরা একটু আরেকটা টপিকে সুইচ করে যাই, সেইটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি যেটা মনে করি এটা স্কুল কলেজ পর্যন্ত আমাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করার সময়, মানে এটার বেস তৈরি করার সময়, এর পরবর্তীতে আমি যখন কলেজ থেকে বের হব বা স্কুল থেকে বের হওয়ার পর করলে আরো বেটার, আমার উচিত যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে রিয়েল লাইফে প্র্যাকটিস করা, বা রিয়েল লাইফে বিভিন্ন জায়গায় কাজে লাগানো। হইতে পারে যে কোনো ধরনের বলেন না সাইড হাসেল লাইফের, হইতে পারে আমি একটা বিজনেস শুরু করতেছি, হইতে পারে আমি একটা অর্গানাইজেশন শুরু করতেছি, বা এমনও হতে পারে যে আমি একটা জব করতেছি। এখন আমাকে তো স্কুল থেকে বের হওয়ার পর বড় কোনো কোম্পানিতে জব দিবে না, আমাকে হয়তো জব করতে হইতে পারে যে আমি কোথাও সেলসম্যান, বা থাকে না বিভিন্ন দোকানের সেলসম্যান বা ওয়েটার। বিদেশে কিন্তু ভাই এটা নর্মাল যে এই ধরনের সাইড জবগুলো করতে হবে তোমার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখবি, আমাদের দেশের ক্ষেত্রে দেখবি যে এই জিনিসটা নর্মাল না। আস্তে ধীরে নর্মাল হচ্ছে, এটা একটা ভালো দিক। কিন্তু এই নর্মাল না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে বিশেষ করে আমাদের যারা সিনিয়র, আমাদের যারা বড়রা, সমাজ মুরব্বী যাদেরকে বলা হয়, তাদের কাছে এই জিনিসগুলো মানে ঠিক মনে হয় না। তো এবারও তাদেরও দোষ নাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই সমস্যাটার সমাধান চাইলেই করতে পারি। কিভাবে? যে ভাই আমি জব করবই, আশেপাশে মানুষ যা ইচ্ছা বলুক। এটা একটু কঠিন কাজ, যে মানুষের কথা লাগেই, কোনো না কোনোভাবে কথা লাগেই। কিন্তু আমি এই জিনিসটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি, যেহেতু আমাদের একটা অর্গানাইজেশন আছে ওয়াইবিসি, এই ক্ষেত্রে তো মানুষজন অনেক কথাই বলে বা বলতেছে। এতদিনে আমি যখন প্রথম দিকে আমার অনেক লাগতো যে ভাই কিসের জন্য বলতেছে এরকম, আমি তো কোনো অন্যায় করতেছি না, ক্রাইম করতেছি না। কিন্তু আস্তে ধীরে যখন আমি অনেক চেষ্টা করে মানে ভিতরে এই মাইন্ডসেটটা আনতে পারছি যে যা ইচ্ছা বলুক, এই আনতে একটু সময় লাগে, অনেক খারাপ লাগার পরে এই ধারণাটা আসে। যেদিন থেকে আনতে পারছি সেদিন থেকে মানে পার্সোনাল লাইফেও অনেক বুস্ট আপ হয়েছে, ওয়াইবিসিতে অনেক বুস্ট আপ হয়েছে। তো আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি সাইড হাসেল শুরু করাটা অনেক প্রয়োজন।
সেইটা হইতে পারে জব, মানে যেগুলো বিদেশি ভাষায় যেগুলোতে বলা হয় অড জবস, হইতে পারে সেলসম্যান, হইতে পারে ওয়েটার। এগুলো করলে অনেক কিছু শেখা যায়। আর পাশাপাশি আমাকে তো ভাই, আমি যদি একটা ছোট ব্যবসা করি বা জবও করি, আমি অবশ্যই সেইখান থেকে একটা টাকা ইনকাম করব। বিশেষ করে জবের ক্ষেত্রে তো আমি নিশ্চিত টাকা পাবো, হইতে পারে কম, হয়তো দেখা গেল 5-10 হাজার টাকা পাইলাম। এই টাকাটাও কিন্তু আমি মানে এই স্কুল লেভেল পার হওয়ার পরে বা কলেজ লেভেল পার হওয়ার পরে একটা টাকা পয়সা ইনকাম করা কিন্তু আমাদের দেশের জন্য একটা বিরাট ব্যাপার। যদি কেউ এই আগে থেকেই শুরু করতে পারে এবং আগে থেকেই সে টাকাটা ম্যানেজ করা শিখলো, যে আমি 10,000 টাকা পাইছি, এটাকে আমি কিভাবে কাজে লাগাবো, এইটা আগে থেকে করতে পারলে আমার মনে হয় এইটা একটা তার লাইফের জন্য বড় একটা বুস্ট আপ। তোর কি মনে হয়? না, আমি এটার সাথে এগ্রি করি। আসলে আমাদের দেশের কনটেক্সটে জিনিসটা একটু অন্যরকম লাগে অনেকের কাছে, যে সেলসম্যানের জব করব, ওয়েটারের জব করব, কিন্তু আসলে এটা উচিত। মানে আমাদের দেশে যেটা দেখা যায়, যারা করে তারা আসলে বাধ্য হয়েই করতেছে, কারণ তাদের আসলে করার দরকার। কিন্তু আমার মনে হয় এই মাইন্ডসেটটা সবারই বিল্ড করা উচিত, যে আমি তো ভাই যখন পড়াশোনা করতেছি, ধরলাম হচ্ছে 8, 9, 10-এর একটা ধরলাম, ধরলাম পড়াশোনার পার্টি বাদ দিলাম, এসএসসির পরে তো 3 মাসের 2-3 মাসের একটা ফ্রি টাইম যায় মোটামুটি। তখন কিন্তু চাইলে ভাই আমি তো 2-3 মাসই ট্যুর দিচ্ছি না, ট্যুর দিলে ভাই সর্বোচ্চ 7 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাস, এত বড় ট্যুর কেউ দেয় না। তো বাকি 2 মাস আমি চাইলেই টুকটাক কিছু একটা করতে পারি, আমার কিন্তু স্কিলস অনেক কিছু আসবে। আমার তো তখন পড়াশোনার এক্সকিউজ নাই, কারণ আমি পড়াশোনা করতেছি না। অনেকে শুরু করে এইচএসসি পড়াশোনা আগে, করো, সমস্যা নাই, তুমি তো সারাদিন পড়তেছো না সেটাও। তো আই গেস এই জিনিসটা আসলে আস্তে আস্তে বিল্ড করা উচিত, কারণ অনেক কিছু শেখার আছে। আম, কারণ হুট করেই কোনো কিছু একটা করতে গেলে অনেক কিছু তখন নতুন লাগে, কিন্তু আগে থেকে এই জিনিসগুলো করলে অনেক কিছুর সাথে পরিচিত হওয়া যায়, যে আসলে কোনো একটা কাজ করতে গেলে মানুষ কি ধরনের আচরণ করবে তোমার সাথে, তোমার কমিউনিকেশনটা তখন কিরকম হওয়া উচিত, বা তোমার অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা কিরকম হওয়া উচিত। যে তুমি একটা ওয়েটার, ধরো ওয়েটার হিসেবে কাজ করতেছো, হুট করে তোমার একজন কাস্টমার তোমার উপরে রেগে গেছে, তুমি যদি এখানে নিজের রাগকে কন্ট্রোল না করতে পারো, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট না করতে পারো, তাহলে তো সমস্যা। এটা তো তুমি হুট করে পাবা না, তোমার কাছে হঠাৎ করে করলে মনে হবে এই আমার উপর রাগ দেখাইলো, মানে তুমি উল্টে রাগ দেখাবা, কিন্তু ওই টাইমে তোমার ওই পজিশন, তোমার জব তোমাকে বাধা দেবে যে না, তোমার রাগকে কন্ট্রোল করো। তো এরকম অনেক জিনিসই আসলে ম্যাটার করে। ওই টাকা পয়সা আর্নিং এর যে ব্যাপারটা বলি, টাকা পয়সা আর্নিং করা, আমাদের দেশে একটা ঝামেলা হচ্ছে, ছোটবেলা থেকে আমাদের বলা হয় যে টাকা পয়সা ভালো না, রেদার দেন যেটা করা উচিত যে টাকা পয়সা সম্পর্কে আমাদের একটা ভালো নলেজ দেওয়া, যে কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে বাজেট করতে হয় নিজের জন্য, কিভাবে খরচ করতে হয়, কতটুকু সেভিংস করতে হয়, সেটা আসলে আমাদের দেশে নাই এই কালচারটা। তো সেই দিক থেকে আসলে ওইটাও ইজি হয়ে যায় যখন সে আসলে কিছু টাকা আর্নিং করতেছে, সেটা ম্যানেজ করা, সেটা টুকটাক খরচ করে কিছু সেভ করা। তো এই জিনিসগুলো আসলে দরকার আমাদের বাংলাদেশের কনটেক্সটে, হচ্ছে আস্তে আস্তে। অনেক, যেমন অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে ফুড কার্ট দিচ্ছে, এটা অনেক পপুলার হচ্ছে। বাট আমার মতে ফুড কার্টটাও একটু ভালো স্ট্যান্ডার্ডই হয়ে যায়, আরো অড জব গুলাতেও আসলে তাদের ট্রাই করা উচিত, যেমন সেলসম্যান বিভিন্ন জায়গায়, ওয়েটার হইতে পারে। তো সব জায়গায় আসলে তার ট্রাই করা উচিত, যে আসলে দেখি করে কেমন হয়। হুম হুম, হুম। না ওইটাই তো, মানে আমার এই ক্ষেত্রে এটাই যে মানে ওপিনিয়ন, যে অবশ্যই মানে বাহিরের ওয়ার্ল্ডটার আমার একটু টেস্ট দেওয়ার জন্য, বা আসলে হ্যাঁ, এখানে রিয়েল এখানে লাইফে। কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করি, এখানে কিন্তু আরেকটা আবার হুম ব্যাপার আছে। আর নট নেসেসারি যে তো সবাইকেই এখন মানে এরকম আমরা বলতেছি যে সবাইকে ওয়েটারই হইতে হবে, সবাইকে এখন আমাকে সেলসম্যানই হইতে হবে। তোমার যদি সেপারেট কোনো স্কিল থাকে, ট্রাই টু মনিটাইজ দ্যাট, তুমি সেটা থেকে আর্নিং হুম করার ট্রাই করতে পারো। হুম মানে এক হুম। কথায় কিছু একটা করো। আমার ওপিনিয়ন এইটাই, যে পড়াশোনার পাশাপাশি আসলে সাইড হাসেল এটা খুবই প্রয়োজন। আমি যেরকম এই ক্ষেত্রে আমার উদাহরণটা দেই, যে আমি আর্নিং, কিছু একটা অ্যামাউন্ট আর্নিং করি, হয়তো বেশি অ্যামাউন্ট না, হয়তো পকেট মানি এরকম চলে যায় এরকম। তো আমি আর্নিংটা কী দিয়ে করি সেটা হচ্ছে যে আমি, আমার ডিজিটাল স্কিলস আছে, মানে আমি পোস্টার ডিজাইন, ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে লোগো ডিজাইন, এগুলো করে আমি সেখান থেকে টাকা ইনকাম করি। তো এই জন্যই বললাম যে সবাইকে, তুই যেহেতু বললেছিলাম যে সবাইকেই যে এই জবগুলোই করতে হবে, যে সেলসম্যান বা ওয়েটার, এইগুলো না। যে যেই দিক থেকে বেটার, কেউ যদি ম্যানেজমেন্টে বেটার হয় সে অবশ্যই রেস্টুরেন্টে একটা জব নিতে পারে, তার আরও এক্সপিরিয়েন্স হবে।
বা যেই হয়তো কথাবার্তা বলে বেটার, সে সেলসম্যান হিসেবে জব করতে পারে। তো আমার ডিজিটাল স্কিল এইগুলো আগে থেকে ছিল, আমি এই দিকেই সেই জন্য একটা ইনকাম করতেছি। আর আমি শুরু করছি কোভিডের সময়, বা হয়তো কোভিডের 6 মাস পরে একদম মানে দেখতেছি যে না কাজ আসতেছে। তো ওই সময় থেকে শুরু হয়েছে। আর প্রথম দিকে টাকা অনেক ওয়েস্ট করছি, অনেক ওয়েস্ট হয়েছে টাকা, মানে ইনকাম করতাম ওয়েস্ট হইতো। যেরকম আমি একটা যদি মনে পড়ে সেটা হচ্ছে যে আমাদের স্কুলে একবার টুর্নামেন্ট হচ্ছিল, যে ফুটবল টুর্নামেন্ট। তো সবার জার্সি লাগবে। তো জার্সির খরচটা মানে আমাদের ক্ষেত্রে তো, স্টুডেন্টদের ক্ষেত্রে তখন মানে এই জিনিসটা অনেক বেশি টাকা সবাই দিতে পারবে না। তো স্পন্সর প্রয়োজন, সাধারণত এইটাই হয় যে অনেকে স্পন্সর নেই, জার্সি স্পন্সর প্রয়োজন। তো আমি ক্লাস 9-এ থাকতে আমি 5,500 টাকা দিয়ে জার্সি স্পন্সর করছিলাম আমার স্কুলের ফুটবল টিমের জন্য। তো মানে এইটা আমি ওয়েস্ট হিসেবে দেখবো নাকি দেখবো না জানি না, এটা আসলে তখন অনেক ইচ্ছা থেকে করছিলাম যে না ভাই আমার লোগো থাকবে ইয়ার উপরে। আমার তখন একটা এজেন্সি ছিল, একটা নাম দিয়েছিলাম এমনিতেই, তো লোগোটা থাকবে টি শার্টের উপর, ব্যাপার স্যাপারই আলাদা। তখন তো ভাই বুঝতেছিলাম না যে আসলে স্পন্সর কিভাবে কাজ করে, বা আসলে কোথায় টাকা ইনকাম করা উচিত, বা আসলে আমার যদি 5 লাখ ইনকাম হইতো তখন যে 5,000 স্পন্সর করা যায় এইগুলো সম্পর্কে আমার জ্ঞান ছিল না। কিন্তু তখন করছি আত্মিক শান্তির জন্য। তো এটা করার পরে তারপরে এখন এসে মাঝে মাঝে রিয়েলাইজ হয় যে না আমি ওই 5,500 টাকা দিয়ে অন্য কোনো কিছু করতে পারতাম। কিন্তু এই তো এইটাই যে ওই যে একটা লার্নিং হয়েছে, ওইটার দাম হয়তো 5,500। তো এরকম আরো বহু লার্নিং হয়েছে, আরো বড় বড় অঙ্কের টাকা আমার মনে হয়েছে পরে যে ওয়েস্ট। কিন্তু এই যে লার্নিং গুলো হয়েছে এখন এসে আমি মোটামুটি বুঝতে পারি যে কোথায় ভালো টাকা মানে ভালোভাবে টাকা ইনভেস্ট করা যাইতে পারে। তো এই জিনিসটাও এখান থেকে শেখা যায় যদি আমি আগে থেকেই মানে সাইড হাসেল গুলো শুরু করি। তো আমরা এতক্ষণে যে জিনিসগুলো বুঝলাম যে আমরা যদি স্কুলে থাকতে বা আমরা মোটামুটি 5-6-এ থাকতে, আমি 3-4 বাদ দিলাম, 3-4 পর্যন্ত আমাদের একটু ভালো মতো পড়াশোনা করতে হয় বা আমরা সবাই করি। তো 5-6 থেকে যদি আমাদেরকে এরকম ভাবে এনকারেজ, স্টুডেন্টদের ভিতর থেকেই একটা হ্যাঁ হ্যাঁ আর্জ কাজ করে যে আসলে পড়াশোনা করা উচিত, পড়াশোনা করি। হ্যাঁ, তো আমাদের যদি এই ক্ষেত্রে আহ, মানে এনকারেজ করা হয় এই ক্ষেত্রে যে আমাদের উচিত পাশাপাশি পড়াশোনার বাইরে অন্যান্য কাজ করার, আমাদের সিস্টেমে যদি কোনোভাবে পরবর্তীবার থেকে এটা ইমপ্লিমেন্ট করা হয় তাহলে অনেক বুস্ট আপ হবে, পরবর্তীতে গিয়ে অনেক সুবিধা পাবো। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে হয়তো বেকারত্ব বেশি, কিন্তু জবের বাহিরে উদ্যোক্তা হওয়া যায়। বাংলাদেশে উদ্যোক্তা হওয়াটা কঠিন, কিন্তু কঠিন হওয়া মানে তো এটা না যে আমি চেষ্টা করতে পারবো না। আবার অনেকের এইটাও ধারণা যে আমার উদ্যোক্তা হইতে হইলে বা আমার কোনো একটা ছোট উদ্যোগ চালু করতে হইলে আমাকে অনেক ইনভেস্ট করতে হবে, মানে ব্যবসা মানে আমাকে বড় অঙ্কের ইনভেস্ট করতে হবে, সেখান থেকে আমি লাভ পাবো। ধারণাটা ভুল। ডিপেন্ড করে যে মানে ব্যবসা যে কোনো অবস্থা থেকে শুরু করা যায়। আমার কাছে কম পুঁজি আছে, আমি সেটা দিয়ে সেই অনুযায়ী একটা ব্যবসা শুরু করতে পারবো। আমাকে তো এটাই না যে ভাই আমাকে সিমেন্টের ব্যবসা শুরু করতে হবে, আমার পুঁজি অনুযায়ী আমি ব্যবসা শুরু করতে পারবো বা উদ্যোক্তা হইতে পারবো। এই ধারণাগুলো যদি আমরা সবাইকে দিতে পারি তাহলে আই থিঙ্ক সবাই শুরু করবে। আর এই জায়গায় একটা আমি মজার বা একটা কি বলা যাইতে পারে মানে নেগেটিভ কথাবার্তা তো অনেকই হয় আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে বা আমাদের বর্তমান অবস্থা নিয়ে। তো আমার এইখানে একটা পজিটিভ দিক আমি কয়েকদিন আগে খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আমার অনেক বন্ধু বান্ধব বা তুইও হয়তো খেয়াল করবি যে আমাদের বন্ধু বান্ধবরা পড়াশোনার পাশাপাশি সাইড হাসেল গুলো করতে অনেকেই এখন ইন্টারেস্টেড হচ্ছে। তারা বুঝতেছে যে তাদের আসলে এই জিনিসটা প্রয়োজন, বা হয়তো টাকার প্রয়োজনেই হোক বা তারা রিয়েলাইজেশনেই হোক। এবং সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেরকম আমার আমাকে দেখে অনেকে আহ, হইছে ইন্সপায়ার্ড হয়েছে আমাকে দেখে, বা আমি যেরকম ইনকাম করছি, আমি হয়তো অনেকে এইরকম ভাবে যে ভাই আমি লাখ লাখ টাকা ইনকাম করি, এইটা ভেবে অনেকে ভাবে যে আমাকে শুরু করতে হবে। তো সেই জন্য আমার মনে হয় যে এইটাই একমাত্র রুমার আমার ক্ষেত্রে যে এটা মানুষের মানে ভালোভাবে ইন্সপায়ার করে। কিন্তু আমি আসলে অত টাকা ইনকাম করি না, তো একটু
খুবই আমরা কম অ্যামাউন্ট ইনকাম করি, কিন্তু মানুষজন সেই জন্য লাইক এসে আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে, ভাই কেমনি ইনকাম কি, আমিও কাজ শিখতে চাই, বা আমি কিভাবে ইনকাম শুরু করতে পারি। আমাকে অনেক বন্ধু এসে প্রশ্ন করে। আর এইটা দেখে আমার ভালো লাগে যে না, মানুষজন আসলে আস্তে ধীরে তাদের কালচারটা চেঞ্জ করতেছে, বা তারা আস্তে ধীরে রিয়েলাইজ করতেছে যে না, আসলে অন্য অনেক কিছু করে আর কি নিজের পায়ে দাঁড়ানো সম্ভব বা দাঁড়ানো উচিত। এইটা আমার কাছে একটা ভালো দিক মনে হয়। তোর এই ক্ষেত্রে কি মনে হয়? আমারও এটা মনে হয় যে ওই তো একটা জিনিস তো আগেই বললাম যে আসলে আমাদের জেনারেশনটা দাদা দাদি পর্যায়ে গেলেই চেঞ্জ হবে। তো ওই যে ওইটারই মানে রিফ্লেকশনস দেখা যাচ্ছে, আমাদের জেনারেশনটা আস্তে আস্তে বুঝতেছে যে আসলে পড়াশোনার পাশাপাশিও কিছু একটা করা দরকার, কারণ ওইটা দিয়ে আলটিমেটলি খুব বেশি কিছু করা পসিবল না যদি কিনা তুমি টপ 5% থাকো। ওইটাই। আর এইটাই এতটুকুই, মানে আমাদের যেই জিনিসটা এখন পর্যন্ত বুঝলাম মানে আমাদের আলোচনায়, সেটা হচ্ছে যে আমাদের উচিত যে পড়াশোনা বাইরের ওয়ার্ল্ডটাকে হালকা একটু এক্সপ্লোর করার চেষ্টা করা। একদম পড়াশোনা ছেড়ে দিব এটা তো কোনো মানেই হয় না। পড়াশোনার লেভেলেই থাকবে। পড়াশোনার লেভেলটাকে আমাকে বুঝতে হবে যে আমার লাইফে পড়াশোনার পার্ট কতটুকু। এইটার মানে এটা না যে আমি সকাল 7টায় বের হবো, রাত 8টায় বাসায় ঢুকবো, সারাক্ষণ আমি পড়াশোনা করছি। এটা একদমই উচিত না। আমি নিজেও এরকম করছি, কিন্তু আমার এখন এসে রিয়েলাইজ হয় যে হয়তো জিনিসটা অন্যভাবে করা পসিবল ছিল। তো এইভাবে যদি আমাদের জেনারেশন, আমরা হয়তো এই ক্ষেত্রে কিছুটা হইলেও পরবর্তীতে পরিবর্তন আনতে পারবো। নিজেদের থেকেই যেহেতু পরিবর্তন আনাটা প্রয়োজন, আমরা হয়তো যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি আমরা কোনো সময় প্যারেন্টস হই, তো অবশ্যই দেখা গেল আমরা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, বা আমাদের ফ্রেন্ডসরা, আমাদের জেনারেশন অন্যান্যরা চেঞ্জ আনার চেষ্টা করবে। কিন্তু আমাদের সবার উচিত এখন থেকেই নিজেদের স্থান থেকে আশেপাশের মানুষকে ভালোভাবে প্রভাবিত করা আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তাহলেই আমার মনে হয় যে আমাদের সিস্টেমটাই আস্তে ধীরে চেঞ্জ আসবে। কেননা যদি আমরা নিজেরা চেঞ্জ হই, আমি যেরকম আমার নিজের কথা বললাম, আমাকে দেখে অনেকে রিয়েলাইজ করতেছে যে না, টাকা পয়সা ইনকাম করা যায়। তোকে দেখে সিয়ামকে দেখে অনেকে রিয়েলাইজ করতেছে। এরকম আরো অন্যান্য অনেকে আছে যারা চাইলেই এই গল্পগুলো শেয়ার করে তাদের আশেপাশের ফ্রেন্ডদেরকে রিয়েলাইজেশন দিতে পারে বা তাদেরকে ইন্সপায়ার করতে পারে। এবং পরিবর্তন কিন্তু এভাবেই আসে যে হয়তো কয়েকজন শুরু করছে, তাদের থেকে আরো হাজার কয়েকজন ইন্সপায়ার হয়ে শুরু করতেছে। তো আমার ক্ষেত্রে এটাই মনে হয় যে শুরু করা উচিত। আসলে শুরু করলে, ভালো কিছু শুরু করলে হয়তো ব্যর্থতা আসবে, কিন্তু সেই ব্যর্থতার পাশাপাশি একটা ভালো শিক্ষা আসবে, একটা ভালো, কি বলা যায় এটা, যে বলে না যে হ্যাঁ, লার্নিং আসবে। তো তোর কি মনে হয় সিয়াম? তাইলে আমরা একদম এন্ডিং এ চলে আসছি। ওইটাই মনে হয় আসলে পুরাটা যদি সাম আপ করি, ব্যাপারটা হচ্ছে পড়াশোনাকে তুমি চাইলেও ওই তো যেটা বললাম, পড়াশোনার এডুকেশন সিস্টেম চেঞ্জ না হওয়া অবধি তুমি মানে আমরা স্টুডেন্টরা আসলে যে লেভেলে আছে ওই লেভেল থেকে আসলে চেঞ্জ করতে পারাটা অনেক কঠিন ব্যাপার এডুকেশন সিস্টেমটা। তো আলটিমেটলি তোমাকে এটার ভিতর থাকতে হবে, কিন্তু ওই তো তোমাকে অল্টারনেটিভটা নিজেই নিজের জন্য তৈরি করে নিতে হবে কিছুটা। মানে পড়াশোনাটাকে রাখো, অবশ্যই পড়াশোনাটাও দরকার, বাট পড়াশোনাটার পাশাপাশি আসলে দেখো যে নিজের বাইরে দুনিয়াটা এক্সপ্লোর করা, একটু নিজেকে এক্সপ্লোর করা, এই জিনিসগুলোতেও একটু ইম্পর্টেন্স দেওয়া উচিত সবারই। এটাই। সো আমাদের আজকের আলোচনাটা একদম ছিল আমাদের ইউথদের রিলেটেড, বা ইউথ একদম বলা যাবে না, বাচ্চা থেকে ইউথ, এই যে একটা স্টেজ আছে, এই রিলেটেড ছিল যে আসলে কীরকম হইলে আমাদের সিস্টেমটা বেটার করা যায়, বা কী কী সমস্যার জন্য আমাদের সিস্টেমগুলোতে বিভিন্ন লুপহোল তৈরি হয়েছে। তো এইগুলো নিয়ে আমরা নিজেদের ওপিনিয়ন শেয়ার করছি। অবশ্যই হয়তো কোনো ওপিনিয়ন আপনাদের কারোর সাথে অ্যালাইন নাও করতে পারে, বা আমাদের কোনো ওপিনিয়ন ভুল হইতে পারে। সেইটা অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাবেন, অথবা আমাদেরকে মেসেজ করে জানাবেন আমাকে। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেটা শুধরানোর, এবং আমাদের এই এপিসোড নিয়ে যদি কোনো ফিডব্যাক থাকে সেটা অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক এপিসোডে, নতুন কোনো এক টপিক নিয়ে। তো টিল দেন,
আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সিয়াম জয়েন করার জন্য। সো ওকে, বাই বাই গাইস।